আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে একটা শার্টের গল্প বলবো। এই যে শার্টটা আমি পরে আছি, এই শার্টটার মধ্যেই বাংলাদেশের মানুষের জীবনের বেহাল দশা এবং ইউরোপিয়ান মানুষের জীবনের উন্নতির পুরা গল্পটা এই শার্টের মধ্যে লেখা আছে। সেই গল্পটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো, তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষের জীবনের দুঃখ দুর্দশার মূল কারণটা কি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কারণ এই ধরনের ভিডিও শেয়ার করা এবং এই সমস্ত আলাপ জারি রাখা খুব জরুরি। গত 2-3 দিন আগে যখন আমি এই শার্টটা কেনার জন্য যখন আমি ট্রায়াল রুমে শার্টটা পরতেছিলাম, শার্টের সেলাইগুলো দেখতেছিলাম, খুবই বেসিক একটা শার্ট, নর্মাল শার্ট। তখন আমি চিন্তা করতেছিলাম যে হচ্ছে এই শার্টটা যে বানাইছে বাংলাদেশে, এইটা লেখা দেখতেছিলাম আমি এখানে যে মেড ইন বাংলাদেশ লেখা। ইউরোপের প্রায় সব মার্কেটেই মেড ইন বাংলাদেশ থাকে। ধরেন ইউরোপের যত নামি দামি ব্র্যান্ড, জারা আছে, H&M আছে, গুচ্চি আছে, প্রাডা আছে, সব জায়গাতেই হচ্ছে যে মেড ইন বাংলাদেশ লেখা থাকে। এই জিনিসটা নিয়ে আমরা অনেকে খুশি হই যে বাংলাদেশের অনেক অর্জন, বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স গার্মেন্টস খাতে আয় করে। বাট এটার মধ্যে একটু অন্ধকার আছে। অন্ধকারটা কি? এই শার্টটা যখন বাংলাদেশে তৈরি হয়েছে, তখন যিনি এটা সেলাই করছেন তিনি হয়তো এটা এইটা তৈরি করার জন্য অল্প একটা অ্যামাউন্ট পাইছেন। এই শার্টটা আমি যত দামে কিনছি তার 10 ভাগের 1 ভাগ অ্যামাউন্ট পাইছেন। আর বাকি টাকাটা, এই শার্টটা যে ইউরোপে আসছে, পুরা যে লাভটা হয়েছে এই লাভটা মালিক পেয়ে গেছে। সরকারের খাতে কিছুটা ট্যাক্স আছে, কিন্তু সরকার সেটা ঠিকভাবে পায় না বাংলাদেশে। অপরদিকে এই শার্ট যদি ইটালিতে সেলাই করা হইতো কোনো ফ্যাক্টরিতে, কোনো কারখানায়, তাহলে যিনি এটা সেলাই করতেন তার প্রতি ঘন্টার যে মজুরি, সেই মজুরি থেকে একটা টাকা সে মাস শেষে পাইতো বেতন আকারে। আবার একটা মোটা টাকা, একটা মোটা অংশ সরকারের খাতে ট্যাক্স হিসেবে যাইতো। যেই টাকাটা দিয়ে যখন এই ব্যক্তি কাজ চলে যায়, মনে করেন যিনি এই শার্টটা সেলাইছে, যখন তার চাকরি চলে যায় কোনো কারণে, তখন সে যে বেকার হয়ে যায়, ওই বেকার হওয়ার সময় বেকার ভাতাটা তাকে, ওই যে তার কাজের প্রতি ঘন্টার যে পেমেন্ট, মনে করেন প্রতি ঘন্টায় যদি যিনি শার্ট সেলাই তিনি যদি 1,000 টাকা পান বা 10 ইউরো পান, তাহলে ওইখান থেকে 2 ইউরো তার জন্য জমা রাখা হবে, তার জন্য ডিপোজিট করা হবে, বাকি 8 ইউরো তাকে মাস শেষে বেতন দেওয়া হবে। এবং এই টাকা থেকে এই যে ট্যাক্সটা কেটে নেওয়া হইলো, সরকার যে ট্যাক্সটা কেটে নিল, এই টাকা থেকে সরকার কি করবে? শিশুদেরকে খরচ দিবে। ইউরোপে আমরা বাংলাদেশিরা যারা আছি, আমাদের সন্তান যারা হয়, তাদের 18 বছর পর্যন্ত তাদের যাবতীয় খরচ, তাদের খাবার দাবারের খরচ সরকার প্রতি মাসে মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, অনেক ক্ষেত্রে বাবার অ্যাকাউন্টেও দেয়। তাদের পড়াশোনা, তাদের শিক্ষা দীক্ষা, তাদের চিকিৎসা, সমস্ত খরচ সরকার, এই যে মানে একটা একটা কাজ হইলো, একজন মানুষ কাজ করলো, তার কাজের থেকে সরকার ইনকাম করে। এই টাকা থেকে, এই শ্রমিকের মজুরি থেকে, ওই শ্রমিকের সন্তানের জন্য সরকার হচ্ছে এই ট্যাক্সের টাকা থেকে সরকার হচ্ছে তাকে বরাদ্দ দিবে। দেখেন আমাদের দেশে মানুষকে কিভাবে অপমান করা হয়। আমাদের দেশে যারা ব্যবসায়ী বা যাদের টিন আছে, তাদেরকে হচ্ছে আপনার সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও বা বড় চাকরিজীবীদের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে। যারা বেশি ইনকাম করে তাদের ক্ষেত্রে তারা ট্যাক্স পেয়ার হিসেবে গণ্য হয়। বাট একেবারে রুট লেভেলের মানুষ যারা, যিনি রিক্সা চালাচ্ছেন, যিনি চা দোকানে কাজ করতেছেন, তিনিও কিন্তু সরকারকে সহযোগিতা করতেছেন, বাট সরকারের খাতায় তাদেরকে ট্যাক্স পেয়ার হিসেবে গণ্য করা হয় না। আচ্ছা গেল। তারপরে পেনশন, মানুষ যখন, এই যে শার্টের যিনি কাজ করছেন তিনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, তখন ওই যে সে ঘন্টা ঘন্টা কাজ করছে, ওই টাকাগুলো থেকে তাকে পেনশন দেওয়া হবে। তো এই যে একজন শ্রমিক যিনি শার্ট সেলাই করেন বা যিনি কলকারখানায় কাজ করেন, এই কাজের পয়সা থেকেই আসলে ইউরোপের সরকারগুলো তাদের রাস্তাঘাট, হেলথ, চিকিৎসা, সিকিউরিটি, সমস্ত কিছু তারা একজন মানুষের কাজের শ্রম থেকে তারা তাদের দেশটাকে উন্নত রাখছে। এখন আমাদের দেশে আপনি বলবেন যে আমাদের দেশে তো এটা সম্ভব না। হ্যাঁ, এটা সম্ভব না। বাট আমাদের দেশে যে সমস্ত কোম্পানি, বড় বড় কোম্পানি আছে,
যাদের এমপ্লয়ি 100-র বেশি, 200-র বেশি, 500-র বেশি, তাদের ক্ষেত্রে সরকার অনেক রুলস রেগুলেশন আনতে পারে। আরেকটা জিনিস আমি বলে রাখি, ট্যাক্সের ক্ষেত্রে শরিয়ার বিধান কি, শরিয়া কোনো বাধা কিনা, এটা আমি মনে করি কোনো বাধা না। এটা ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সরকার একটা কিছু ধরতে পারে। উদ্দেশ্য মানে মূল কাজ হচ্ছে সরকারের সদিচ্ছা থাকতে হবে। তারপরে দেখেন, যেগুলো বড় কোম্পানি আছে সেগুলোর ক্ষেত্রে সরকার, ইউরোপের সরকার কিন্তু ট্যাক্স বাড়ায় নেয়। আবার আপনার একটা প্রপার্টি আছে, আপনার একটা বাড়ি আছে, আপনি যখন দ্বিতীয় বাড়ি কিনতে যাইবেন তখন আপনার দ্বিতীয় বাড়ির রেজিস্ট্রেশন ফি বাড়ায় ধরবে সরকার। আমি জানি না, আমার তো ঢাকা শহরে কোনো প্রপার্টি নাই, আমি তো কোনো ফ্ল্যাট বা জমি কিনি নাই ঢাকা শহরে, সো আমি জানি না যে যাদের জায়গা বেশি, এটা আপনারা কমেন্টে জানাবেন যারা এই ব্যাপারে জানেন, ঢাকা শহরের যারা বাড়িওয়ালা আছেন বা হচ্ছে যে যারা এই সমস্ত ব্যাপারে জানেন, যে যাদের প্রপার্টি বেশি তাদের ক্ষেত্রে খাজনা বা তাদের প্রপার্টি বেচা কেনার ক্ষেত্রে ট্যাক্স বেশি ধরে কিনা, বা যারা ব্যবসায়ী আছে, যারা হচ্ছে আপনার বিল্ডার্স আছে, তাদের ক্ষেত্রে সরকারের আইন কি, এই জিনিসগুলোতে আমি মনে করি বাংলাদেশের পরিবর্তন হওয়া উচিত। এবং এটার জন্য সরকার দুর্নীতিগ্রস্ত, সরকার দুর্নীতিবাজ, এগুলো আমি বড় কারণ মনে করি না। আমি মনে করি দেশটাকে যারা প্ল্যান করে, যারা আরবান প্ল্যান করে, এদের সদিচ্ছাই বড় কাজ। এই যে বাংলাদেশে ঢাকা শহরে জলাবদ্ধতা হয়ে গেছে, এটা কি হাসিনা করছে নাকি তারেক রহমান করছে? কেউই করে নাই। এইটা সরকারি ইঞ্জিনিয়ার যারা, তাদের সদিচ্ছার অভাব। তারা নগরটাকে নগরায়ন ঠিক মতো করে নাই, তারা ডিজাইনে ভুল করছে, বা তারা টাকা খাইছে, ঘুষ খাইছে। তো তাদের কারণেই আসলে আমাদের জনজীবনে যে দুর্ভোগ, এটা মূলত তাদের কারণে। সো আমি মনে করি যে বাংলাদেশ যদি সামনের দিকে অগ্রসর হইতে চায়, বিভিন্ন রকম ঝামেলা দেশের মধ্যে থাকে, যেমন শিক্ষামন্ত্রী ছাত্রদেরকে ফার্মে মুরগি বলছে, এটা উনি অন্যায় করছেন। এবং ছাত্রদের যে এইচএসসি পরীক্ষা, যেটা এটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, এই পরীক্ষার কারণে মানুষের ভবিষ্যৎ জীবন, বিদেশে পড়াশোনা বা দেশে কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, অনেক কিছু নির্ভর করে এটার উপরে। সো এই পরীক্ষার ব্যাপারে একজন মানুষের জীবনে সবচেয়ে বেশি আবেগ থাকে। তো সেই জায়গায় শিক্ষামন্ত্রী ভুল করছেন। আমি মনে করি এই ধরনের ভুল করা উচিত না। এই ধরনের ভুল করলে পরে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হইতে পারে। সো এটার জন্য উনি হয়তো বা ক্ষমা চাইছেন। আমি মনে করি শিক্ষার্থীদেরকে আবারও ওনার এটার জন্য আশ্বস্ত করা উচিত। যাই হোক, মেজর ডালিম বলছেন যে বাংলাদেশের 2% মানুষ তারা সরকারি সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে, আর হচ্ছে যে বাকি মানুষ 98% তারা অসহায় অবস্থা থাকে। দেখেন, উন্নত দেশগুলোতে নাগরিকদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আপনি বিসিএস, মানে ক্লাসিফিকেশনটা আপনি দেখেন নাগরিকের, আপনি প্রথম শ্রেণীর কর্মকর্তা, মানে আপনি একজন রাজার হালে চলে গেলেন অটোমেটিক। উনি নন ক্যাডার, উনি দ্বিতীয় শ্রেণীর। উনি রাস্তা ঝাড়ু দেয়, উনি চতুর্থ শ্রেণীর কর্মচারী। এই যে কর্মচারী, কর্মকর্তা, এই যে বিভেদ, এই বিভেদের মাধ্যমে কিন্তু, এই শ্রেণী বৈষম্যের মাধ্যমে কিন্তু এই শব্দগুলোই একটা অন্যায় শব্দ। আমরা ধরেন ইউরোপে আছি, আমরা বাংলাদেশি, আমাকে তো এই কথা বলে না যে হ্যাঁ তুমি বাংলাদেশি, তুমি হুজুর, তোমার মুখে দাঁড়িয়ে আছে, তুমি কেন অফিসে চাকরি করবা, তুমি যা রাস্তা ঝাড়ু দাও। এরা কিন্তু আমাকে এই কথা বলে না। এরা দেখছে যে আমি অফিসে কাজ করার মতো যোগ্যতা আছে আমার, আমি কম্পিউটার চালাতে পারি, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমি ইটালিয়ান ভাষা জানি, আমাকে তারা এখানে ওয়েলকাম করছে। এবং আমার যে কাজ, আমিও যখন বলি যে আমি কাজ করি, তুমি কি কোথায় কাজ করো, আমি বলি যে আমি অমুক অ্যাজাইলাম সেন্টারে কাজ করি। আবার যিনি রাস্তা ঝাড়ু দেন উনিও বলেন যে আমি কাজ করি, যিনি বাথরুম পরিষ্কার করেন উনিও বলেন যে আমি কাজ করি, মানে সব জায়গায় কাজ। তো এই যে শ্রেণী বৈষম্য, এটা কিন্তু আধুনিক পৃথিবীতে এখন আর চলে না, এবং আমি মনে করি বাংলাদেশেও চলবে না। তো যারা এটা চালাচ্ছেন, যারা এই সুবিধাগুলো ভোগ করতেছেন, আমি মনে করি আপনাদের উচিত জনগণের মধ্যে ব্যবধানটা কমায় আনা। যারা রাষ্ট্রের দায়িত্বশীল পর্যায়ে আছেন, আমলা আছেন, বড় বিসিএস সচিব পর্যায়ে আছেন, আপনাদেরও উচিত যে পৃথিবীটা কিন্তু এখন আর ওই আগের মতো চলে না। পৃথিবীর এক প্রান্তের মানুষ কি সুবিধা ভোগ করতেছে, অজপাড়া বাংলাদেশের গায়ের একটা তরুণ কিন্তু সে জানতেছে যে একটা উন্নত পৃথিবীর নাগরিকরা কি সুবিধা ভোগ করে, এবং সেই সুবিধাগুলো আসমান থেকে পড়ে না, সেই সুবিধাগুলো রাষ্ট্র ওই নাগরিকদের জন্য নিশ্চিত করে। সো এখনও যদি সরকার, রাজনীতিবিদ এবং যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তারা যদি ইগনোর করে যেতে থাকেন,
আমি মনে করি এটা তাদেরকে পস্তাইতে হবে। যেমন একজন বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, উনি ঢুকবেন ঢুকবেন করতেছেন, বাট আমি মনে করি না যে উনি ঢোকার মতো সাহস করবেন। সো এই আলাপগুলি আমি মনে করি চালু থাকা দরকার। যারা ইউরোপে আছেন বাংলাদেশি প্রবাসী, ওনারা সবাই এই আলাপগুলো জানেন, এই বিষয়গুলো ওনারা জানেন, বিষয়গুলো ওনারা উপলব্ধি করেন, বাট হয়তো বা ব্যস্ত জীবন, এই জন্য সবাই অনলাইনে এগুলো বলেন না। বাট আমি মনে করি এই সমস্ত বিষয়েও যারা বিদেশে আছেন তাদের কথা বলা উচিত, যে রাষ্ট্র অ্যাকচুয়ালি কিভাবে জনগণকে ঠকাচ্ছে বা রাষ্ট্র কিভাবে জনগণকে হেল্প করা উচিত, এই বিষয়গুলি আমি মনে করি প্রত্যেক জনগণের মগজে এই বিষয়গুলো ঢুকায় দেওয়া উচিত এবং এই বিষয়গুলো নিয়ে খুব বেশি বেশি কথা বলা উচিত, সো দ্যাট সরকারকে অনেক বেশি প্রশ্নের সম্মুখীন করা যায় যে অমুক রাষ্ট্র, তারা তাদের মানুষের হাত দুইটা পা দুইটা, তারা যদি রাষ্ট্রের নাগরিকদের জন্য। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, ইউরোপের কিন্তু ম্যাক্সিমাম দেশে কোনো খনিজ পদার্থ নাই। আপনি আরবের কথা বলবেন, আরবরা বিলাসী জীবনযাপন করে, তাদের তেল আছে, বাট ইউরোপে কিন্তু ওই রকম তেল নাই, তারা বাইরে থেকে তেল কিনে। বাট তারা তাদের রাষ্ট্রটাকে একটা ব্যালেন্সড ওয়েতে চালাইছে হচ্ছে সম্পদের সুষ্ঠু বন্টনের মাধ্যমে। সো এই জিনিসগুলো যদি আমাদের দেশে নিশ্চিত করা যায়, আমি মনে করি আমাদের দেশেও ওই যে গ্রামের মানুষটা না খেয়ে থাকবে না, অসহায় মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না, এগুলো সম্ভব। এই ধরনের জুলুমের আমি মনে করি যে শেষ হওয়া উচিত। এবং আমাদের দেশ যেহেতু মুসলিম রাষ্ট্র, ইসলামের মৌলিক কথাই হচ্ছে জুলুমের বিরোধিতা করা, জুলুম দুনিয়া থেকে মুছে দেওয়া, এটার জন্য ইসলাম আসছে। সো আপনার কাছে যদি আমার এই আলাপগুলো ভালো লাগে তাহলে আপনি শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনি ইউরোপের কী বিষয়ে জানতে চান এবং আপনার এই আলোচনাটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। এবং ভবিষ্যতে এই সমস্ত বিষয়ে আরও কোনো ভিডিও চান কিনা সেটাও জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।